আচ্ছা, ২০৫০ সাল নাগাদ মঙ্গল গ্রহে মানুষের জীবনযাত্রা ঠিক কেমন হতে পারে চলুন আজ আমরা সরাসরি এক নভোচারীর ব্যক্তিগত ডায়েরির পাতা উল্টে দেখি সেই ভবিষ্যতের জীবনে উকি দিয়ে আসি। ডায়েরিটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে। ভাবুন তো একবার, একজন মানুষের জীবনের ৫-৫টা বছর কেটে গেছে পৃথিবীর বাইরে, একদম অচেনা নতুন একটা জগতে। আর এই কথাগুলো লেখা হয়েছে ২০৫০ সালের ২০শে মে। তো চলুন এই দিনটা আমরাও তার সাথে মঙ্গলে কাটিয়ে আসি, দেখি কেমন কাটে তার একটা দিন। প্রথম প্রশ্নটাই তো আসে, মঙ্গলের সকালটা কেমন হয়, তাই না? ডায়েরি বলছে ওদের দিনটা শুরু হয় এক নতুন ভোর দিয়ে। দেখুন, মঙ্গলের সকালটা কিন্তু আমাদের চেনা পৃথিবীর ভোরের মতো না। ওখানে বিশাল বিশাল বায়োডোমের ভেতরে কৃত্রিম আলো জ্বালিয়ে একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি করা হয়, ঠিক যেন পৃথিবীর ভোরের মতো। এই যে ভেতরের আর বাইরের দৃশ্যটা, এর মধ্যেকার পার্থক্যটা একবার দেখুন, কি অসাধারণ তাই না? একদিকে বায়োডোমের ভেতরে সবুজ, একদম পৃথিবীর মতো পরিবেশ, কৃত্রিম আলোয় ঝলমল করছে, আর কাছের দেয়ালের ঠিক ওপারেই দেখুন মঙ্গলের সেই রুক্ষ লাল মাটি আর ধুলোর ঝড়। দুটো জগৎ যেন একদম পাশাপাশি, অথচ কত আলাদা। এমন একটা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে জীবনযাত্রাও তো অন্যরকম হবেই। চলুন দেখি কিভাবে তারা পৃথিবীর এক টুকরো জীবনকে ওখানে বাঁচিয়ে রেখেছে। খাবারের ব্যাপারে ওরা কিন্তু পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। যেমন ধরুন, সকালের নাস্তায় থাকে ল্যাবে বানানো মাংস আর নিজেদের গ্রিনহাউসে ফলানো একদম টাটকা শাকসবজি। আর পানি তো সেখানে সবচেয়ে দামি জিনিস, তাই খুব উন্নত প্রযুক্তি দিয়ে এক ফোঁটা পানিও বারবার ব্যবহারের যোগ্য করে তোলা হয়। শুধু বেঁচে থাকাই তো নয়, ওদের মূল কাজ হল গবেষণা আর অভিযান চালানো। আর মঙ্গলের পরিবেশে কাজ করার অভিজ্ঞতাটা সেটাও কিন্তু একদম অন্যরকম। নভোচারী তার ডায়েরিতে লিখেছেন যে মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে অনেক কম, তাই ওখানে হাঁটলে মনে হয় যেন আমরা মেঘের ওপর দিয়ে ভাসছি। ব্যাপারটা একবার কল্পনা করে দেখুন। তবে মজা যেমন আছে, বিপদও কিন্তু কম নয়। যেমন মহাজাগতিক বিকিরণ বা কসমিক রেডিয়েশন, এই মারাত্মক ঝুঁকি থেকে বাঁচতে তাদের সব অফিস বানানো হয়েছে মাটির নিচে। বিকেলের দিকেই মূলত তাদের অভিযান শুরু হয়। বিশেষ যান, যেটাকে আমরা রোভার বলি, সেটাতে চড়ে তারা লাল মাটির বুকে ঘুরে বেড়ায়। উদ্দেশ্য হল মূল্যবান খনিজ আর নানা রকম নমুনা সংগ্রহ করা। এটা তাদের প্রতিদিনের কাজের একটা বড় অংশ। আচ্ছা, যে শিশুরা মঙ্গলে জন্মাচ্ছে তাদের কাছে আমাদের এই পৃথিবীটা কি? ডায়েরি বলছে তাদের কাছে পৃথিবী মানে হল মহাকাশের মানচিত্রে দেখতে পাওয়া ছোট্ট একটা নীল বিন্দু, এর বেশি কিছু না। সারাদিনের কাজ শেষে যখন সন্ধ্যা নামে, তখন ওদের মনে এক অদ্ভুত সুন্দর আর বিষণ্ণ অনুভূতি খেলা করে। চলুন এবার সেই নীল সূর্যাস্ত আর দূরের বাড়ির গল্পটা শোনা যাক। আমরা যেমন পৃথিবীতে লাল সূর্যাস্ত দেখি, মঙ্গলের আকাশে কিন্তু সূর্যাস্ত হয় নীল রঙের। আর এই মায়াবী নীল মুহূর্তটাই নাকি তাদের ফেলে আসা পৃথিবীর কথা সবচেয়ে বেশি করে মনে করিয়ে দেয়। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্বটা যে ঠিক কতটা, সেটা সবচেয়ে ভালো বোঝা যায়। আচ্ছা, কখন বলুন তো? যখন যোগাযোগের চেষ্টা করা হয়। ভাবুন তো, পৃথিবী থেকে পাঠানো একটা সাধারণ মেসেজ, হোক সেটা পরিবারের কোনো খোঁজ বা একটা নিউজ আপডেট, সেটা মঙ্গলে গিয়ে পৌঁছাতেই লেগে যায় পাক্কা ২০ মিনিট। মানে সহজ করে বললে, মঙ্গল থেকে পৃথিবীতে একটা মেসেজ পাঠিয়ে তার উত্তর পেতে কমপক্ষে ৪০ মিনিট অপেক্ষা করতে হয়। এই দীর্ঘ অপেক্ষাটাই তাদের জীবনের একটা স্বাভাবিক অংশ হয়ে গেছে। এই যে দূরত্ব, এই বিচ্ছিন্নতা আর এই নতুন পরিবেশ, সবকিছু মিলে তাদের মধ্যে ধীরে ধীরে একটা নতুন পরিচয়ের জন্ম দিয়েছে। তারা যেন আর শুধু পৃথিবীর মানুষ নন। ডায়েরির একটা জায়গায় নভোচারী যা লিখেছেন তা সত্যিই ভাবনার মতো। পৃথিবী এখন আর কেবল একটি গ্রহ নয়, সেটি একটি সুন্দর স্মৃতি। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় পৃথিবীর সাথে তাদের সম্পর্কটা কতটা বদলে গেছে। আর এই নতুন পরিচয়টা আরও পরিষ্কার হয়ে যায় ডায়েরির প্রায় শেষের দিকে লেখা এই লাইনটাতে। আমরা এখন আর কেবল পৃথিবীর মানুষ নই, আমরা মহাবিশ্বের নাগরিক। তারাই তো প্রথম প্রজন্ম যারা এই লাল গ্রহের বুকে নিজেদের অস্তিত্বের ছাপ রেখে চলেছে, তাকে মানুষের বাসযোগ্য করে তুলছে। এক কথায় তারা নিজেরাই এক জীবন্ত ইতিহাস। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, মানব ইতিহাসের এই যে নতুন একটা অধ্যায় শুরু হলো, এর ভবিষ্যৎ কি? এই লাল গ্রহ কি সত্যিই একদিন আমাদের দ্বিতীয় বাড়ি হয়ে উঠবে? উত্তরটা হয়তো সময়ের কাছেই তোলা রইল।